এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঝড় বৃষ্টির অন্ধকার রাতে নিজের ইজ্জত রক্ষার জন্য সিনহা প্রাণপণে দৌড়াচ্ছে। তাকে ধরার জন্য পেছনে ছুটছে ৩-৪ জনের নর পশুর দল। সিনহা নিজের সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছে। এই বৃষ্টির ভিতরে দৌড়াতে দৌড়াতে সিনহার খুব কষ্টই হচ্ছে, কিন্তু এর থেকেও বেশি কষ্ট ভোগ করতে হবে। শুধু কষ্ট না, মারাও যেতে পারে পেছনে পড়ে থাকা নর পশুদের হাতে ধরা পড়লে। কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোটার সাথে ওষ্টাকে থাপ্পাস করে রাস্তায় পড়ে যায়। পেছনে দৌড়ানো লোকগুলো ইতিমধ্যে এসে সিনহাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। বস টাইপের লোকটা বিচ্ছিরি হাসি হেসে সিনহাকে গালি দিয়ে ওঠে। এই মাইয়া, এবার পালাবি কোথায়? অনেক দৌড়াইছিস, হাঁপাইয়া গেছি। এবার তোরে সেই দৌড়াইয়া কষ্ট উঠামো। প্লিজ আমাকে যেতে দিন, আপনাদের পায়ে পড়ি, আমাকে যেতে দিন। সিনহা কেঁদে কেঁদে মিনতি করে ওঠে। কাইন্দা কোনো লাভ হইব না, হা। তোর আজকে কোনো রক্ষা নাই। ওকে বস, সময় নষ্ট না কইরা শুরু করেন। আমার যে তর সইছে না এর স্বাদ নিতে। ওকে, আমি তাইলে শুরু করি। বস টাইপের লোকটা রাস্তায় পড়ে থাকা সিনহার দিকে এগিয়ে আসে। সিনহার গায়ে হাত দিবে এমন সময় গাড়ির হর্ন আওয়াজ শুনে সবাই ঘুরে দাঁড়ায়। সবার চোখ যায় রাস্তার দাঁড়িয়ে থাকা কালো রঙের গাড়ির দিকে। এই যে ভাইয়েরা, রাস্তায় গোল হয়ে দাঁড়িয়ে না থেকে সরে দাঁড়ান। গাড়ির ভেতর থেকে এক পুরুষ কণ্ঠের গলা শুনে কথাটা শুনে লোকগুলো একে অপরের দিকে তাকায়। তারপর বস টাইপের লোকটা ইশারায় দিয়ে বাকি লোকগুলোর কিছু বুঝিয়ে দেয়। লোকগুলো এক পাশ হয়ে সিনহাকে ঘুরে দাঁড়ায় যাতে সিনহাকে দেখা না যায়। থ্যাংক ইউ। গাড়ির ভেতর থেকে আবার আওয়াজ আসে। গাড়ি পাশ কেটে চলে যাওয়ার সময় সিনহা চিৎকার করে ওঠে, আমাকে বাঁচান, আমাকে এখানে রেখে যাবেন না, এদের হাত থেকে আমাকে বাঁচান। বস টাইপের লোকটা সিনহার মুখ চেপে ধরে। চুপ শালি। সিনহা চিৎকারে বলা কথাগুলো মনে হয় গাড়ির ভেতর পর্যন্ত শোনা গিয়েছে। গাড়িটা দাঁড়িয়ে যায়। গাড়ির দরজা খোলা আওয়াজ হয়। গাড়ির ভেতর থেকে দুজন লোক বের হয়ে আসে। এক্সকিউজ মি ব্রাদার। লোকগুলো পেছনে করে মাস্ক পরিহিত কালো জ্যাকেট পরিহিত দুজনকে হঠাৎ দেখে লোকগুলো ভয় পেয়ে যায়। একটা লোক বস টাইপের লোকটাকে উদ্দেশ্য করে বলে, বস, এরা কারা? হ্যালো ব্রাদার, আমরা কোনো ভালো মানুষ না, ভিলেন। আমরা ভিলেন। এই কথা বলা মাস্ক পরিহিত মানুষ দুজনেই তাদের পকেট থেকে রিভলভার বের করে ট্রিগার চেপে দেয়। মুহূর্তেই মধ্যে 4টা লোক রাস্তায় লুটিয়ে পড়ে। সিনহা ভয়ে জমে যায়। এখন আবার কাদের হাতে পড়তে চাচ্ছে সে? মুহূর্তেই 4টা লোককে তারা গুলি করে মেরে দিল। সিনহা কাঁপছে। এই অন্ধকারে মাস্ক পরিহিত লোক দুটোকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে, কিন্তু লোকগুলো তার দিকে এগোচ্ছে কেন? আমি এখন কি করব? আবার দৌড় দেব? সিনহার কাছে এসে একজন সিনহার সামনে বসে। সিনহার কলিজার পানি শুকিয়ে যায়। সে কিছুটা পিছিয়ে যাওয়ার চেষ্টা করে। মাস্ক পরিহিত মানুষটা সিনহার এক্সপ্রেশন দেখে বুঝতে পারে মেয়েটা তাকে ভয় পাচ্ছে। বাড়িতে যেতে পারবে নাকি সাহায্য করতে হবে? সিনহা ভয় পায়, সাথে দ্বিধায়ও পড়ে যায়। তার এখন কি করা উচিত? সে কি হ্যাঁ বলবে নাকি সাহায্যের কথা বলবে? ভয় পাওয়ার দরকার নেই, তুমি অতটাও আহামরি সুন্দরী না ওরা যেমনটা মনে করছে। রাস্তায় পড়ে থাকা মৃত লোকগুলোকে ইশারা করে বলা। সিনহা কিছুটা অবাক হয়। মাস্ক পরিহিত এই অচেনা মানুষটার মুখে এই মুহূর্তে এমন কথা শুনবে সে কল্পনাও করতে পারেনি। এটা কি ধরনের কথা? সিনহা কিছুটা অবাক হয়। মাস্ক পরিহিত এই অচেনা মানুষটার মুখে এই মুহূর্তে। আর আমি এমনিতেও ভালো মানুষের ক্ষতি করি না, মেয়েদের তো মোটেও না, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এখনো রাস্তায় বসে আছে। সে সত্যি কথাই বলেছে। তার বাসা কাছে 5 মিনিটের মতো লাগতে পারে। সিনহার পাশ দিয়ে গাড়িটা চলে যায়। আর একবার সিনহাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি মাস্ক পরিহিত মানুষটা। সিনহাও রাস্তা থেকে উঠে দাঁড়ায়। আশেপাশে একবার তাকিয়ে বাসার উদ্দেশ্যে ধপাধপ পা চালায়। ইমরান, সমস্যা কি তোমার? একবার বলেছি তোমাকে যেতে হবে, সুতরাং যেতেই হবে। আম্মা জান,
আপনি তো জানেন এইসব বিয়ের ফাংশন আমার একদম ভালো লাগে না। ভালো না লাগলেও তোমাকে যেতে হবে, এটাই শেষ কথা। জাহানারা বেগম ইমরানকে কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। আরে আয়ান, কেমনটা লাগে বলতো? আরে ভাই, বিয়ে বাড়িতে গেলে তোমার কি সমস্যা? আমি বুঝি না। বিয়ে বাড়ি কত মজা, কত সুন্দর সুন্দর মাইয়া দেখা যায়। তুই গিয়ে দেখ, আমারও তো দেখার ইচ্ছে নেই। কিন্তু কিছুই করার নেই, তোমাকে তো যেতেই হবে, আম্মুর অর্ডার। কি আর করার। সন্ধ্যাবেলা জাহানারা চৌধুরী, ইমরান, আয়ান তিনজনেই বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়। বাহ ভাই, অনেক বড় লোক তো এরা। আচ্ছা ভাই, এরা তোমার কেমন আত্মীয়? আম্মা জান বলেছে দূর সম্পর্কের কোনো ভাইয়ের মেয়ে তার। ইমরান আয়ানের সাথে কথা বলতে বলতে সদর দরজা দিয়ে ঢুকতে কারোর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে ফ্লোরে পড়ে যায়। ইমরানকে কোনো মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে দেখে আয়ানের মুখে হা হয়ে যায়। এইটা কি হলো? একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে ভাই পড়ে গেল, মান সম্মান কিছু রাখলো না। ইমরান নিজেও অবাক হয়, এটা কি হলো? মেয়ে মানুষের ধাক্কা খেয়ে সে ফ্লোরে পড়ে গেল, অথচ মেয়েটা তার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যেখানে মেয়েটা থাকার কথা সেখানে সে পড়ে আছে, যেখানে তার দাঁড়িয়ে থাকার কথা সেখানে মেয়েটা দাঁড়িয়ে আছে। লজ্জা লজ্জা, মেয়েটি এবার মুখ খুলল। সরি, আমি খেয়াল করিনি। মেয়েটি ইমরানের দিকে হাত বাড়িয়ে দিল ফ্লোর থেকে ওঠার জন্য। ইমরান একটিবার মেয়েটির দিকে আরেকটিবার আয়নের দিকে তাকায়। কি হলো, উঠুন। ইমরান মেয়েটির হাতে হাত রেখে ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। ব্যথা পেয়েছেন? কি সাংঘাতিক কথা! এই মেয়েটার সাথে ধাক্কা খেয়ে কিনা সে ব্যথা পাবে? সাহস কি করে হয় মেয়েটার এই কথা জিজ্ঞেস করার? ইমরান কিছু না বলে মেয়েটার থেকে হাত ছাড়িয়ে ভেতরে চলে যায়। পেছন পেছন আয়ানও চলে যায়। এটা কি হলো? উনি কিছু না বলে চলে গেল, কি ভাব! ইমরান এক পাশে দাঁড়িয়ে আছে, সাথে আয়ানও আছে। ভাই, এটা কি হলো? তুমি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলা? আর এই কথা বলে লজ্জা দিস না। এমন সময় মেয়েটা এসে ওদের সামনে দাঁড়ায়। তখন যে কিছু না বলে চলে গেলেন, সত্যি সত্যি ব্যথা পেয়েছেন? আমি সরি বলছি তো। এই মেয়ে আবার এসে ব্যথার কথা জিজ্ঞেস করছে। মন চাচ্ছে এই মেয়েকে এখন কষিয়ে একটা থাপ্পড় মারি। এ মেয়ে, তোমার নাম কি? সিনহা। এত বেশি কথা বলো কেন তুমি? ও ব্যথা পায়নি, এবার তুমি যেতে পারো। উনি নিজে কেন বলছে না? উনি কি বোবা, কথা বলতে পারে না? ইমরানের চোখ বড় বড় হয়ে যায়, সেই সাথে রাগ উঠে যায়। এই মেয়ে তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। ইমরান চক্ষু গরম করে আয়নের দিকে তাকায়। এই মেয়ে চুপ করো, তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। ও বোবা হতে যাবে কেন? ও বোবা না। উনি বোবা না হলে কথা বলছে না কেন? কথা বললে কি হয়? সেটা তার ইচ্ছা, সে তোমার সাথে কথা বলতে চায় না। আমার সাথে কথা বললে সমস্যা কি? উনি এত ভাব নিচ্ছে কেন? ভাবওয়ালা একটা। সিনহা এই কথা বলে হনন করে ইমরানের সামনে থেকে চলে যায়। ইমরান এবার মুখ খুলল। এই মেয়ে এমন কেন? যাই বলেন ভাই, মেয়েটা ভারী মিষ্টি, কিউট আছে। এটা অবশ্য ঠিক বলেছিস। অফিসের মিটিংয়ে আজিজ গ্রুপের সাথে ডিল করার জন্য ব্যাচেলর নাইট ক্লাবে আমন্ত্রণ পায় ইমতিহান ইমরান চৌধুরী। ব্যাচেলর নাইট ক্লাবে আসতে আজিজ গ্রুপের এমডি শারিয়ার খান এসে ইমরানকে ওয়েলকাম জানায়। দুই গ্রুপের ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা ভিতরে গিয়ে বসে। মিটিংয়ের মধ্যেই স্টেজের উপর চোখ পড়তেই ইমরানের চোখ ছানা পড়া হয়ে যায়। স্টেজে 4-5টা মেয়ে যাদেরকে নিলামে বিক্রি করা হবে, এদের মধ্যে সিনহাও আছে। ইমরানের মনে প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে, সিনহা এখানে কেন? তাকে কে বিক্রি করেছে এখানে? জাহানারা চৌধুরী বিভিন্ন মানুষের সাথে তার ছেলের পরিচয় করিয়ে দিচ্ছে। ইমরান ভদ্র ছেলের মতো সবার সাথে হেসে হেসে পরিচিত হচ্ছে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভালো আছেন? জি ভালো আছি। তুমি কে মা? আমার নাম সিনহা আন্টি। আমি আপনার ছেলেকে চিনি। কিভাবে? আপনি সবার সাথে পরিচয় করার সময় চিনে নিয়েছি। আর আন্টি, ওনার শরীরে তো একটু শক্তিও নেই। আমার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেছে। কিছু খাওয়ার না ছেলেকে? এত বড় জোয়ান ছেলে একটা বাচ্চা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তুমি বাচ্চা মেয়ে? না মানে অনেকে বলে। কিন্তু সত্যি সত্যি পড়ে গেল, তুমি পড়লে না?
একদম না, আমি তো দাঁড়িয়েই ছিলাম, উনিই তো পড়ে গেলেন। দাঁড়াও, একবার বাসায় যায়, তারপর ওর করে করলা জুস খেয়ে শক্ত করব। আচ্ছা আন্টি। সিনহা হেসে চলে যায়। সবাই স্টেজের দিকে তাকিয়ে আছে। বরকনের বিয়ে হচ্ছে, কাজী খাতায় কিছু লিখে নিচ্ছে। এমন সময় সদর দরজার দিকে গুলির শব্দ। সবাই গুলির শব্দ শুনে ভয় পেয়ে সেই দিকে তাকায়। কয়েকজন লোক হাতে বন্দুক নিয়ে স্টেজের দিকে এগিয়ে আসে। বস টাইপের ছেলেটা স্টেজের উপর উঠে কনের সামনে বন্দুক নিয়ে দাঁড়ায়। কিরে ফারিহা, এত বড় সাহস তোর? এতদিন পিছনে পড়ে আছি, পাত্তাই দিলি না, অথচ এখন অন্য কাউকে বিয়ে করছিস। আমার জিনিস অন্য কাউকে নিতে দেব ভাবলি কি করে তুই? ছেলেটা হঠাৎ কোণে ফারিহার হাত চেপে ধরে। বাধা দিতে আসলে ছেলেটা কষিয়ে একটা থাপ্পড় মারে। বন্দুকের ভয়ে সবাই হতভম্ব তটস্থ হয়ে আছে, কেউ এগিয়ে আসার সাহস করছে না। ছেলেটা ফারিয়াকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। এমন সময় সিনহা দৌড়ে এসে ছেলেটার গাল বরাবর থাপ্পড় বসিয়ে দেয়। গুন্ডামি করতে এসেছিস এখানে? মনে করেছিস তোর বন্দুক লোকজন দেখে সবাই ভয় পাবে? তাহলে ভুল ভেবেছিস। ও তোকে বলেছে তার পিছনে ঘুরতে, তুই উল্টো ওকে বিরক্ত করতি সব সময়। অনেক হয়েছে আর না, আজকে তোকে পুলিশে ধরিয়েই দিতে হবে। ছেলেটা রাগে ফুঁসছিল। সিনহার মুখে পুলিশের কথা শুনে ছেলেটা হো হো করে হেসে ওঠে। পুলিশ আমার কি করবে? শালা বেশি কথা বললে তোরেও তুলে নেব। আমাকে থাপ্পড় মারিস? এর শোধ পরে তুলবো তোর থেকে, দেখে নেব তোকে। এখন আপাতত এটারে দেখি, তুই সৎ সামনে থেকে। কথাগুলো বলে ছেলেটা সিনহাকে জোরে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে দেয়। সিনহা এবার এসে ছেলেটার সামনে দাঁড়ায়। সবাই যেখানে চুপটি মেরে দাঁড়িয়ে আছে সেখানে তুই খুব সাহস দেখাচ্ছিস, তাই না? ওকে, দেখ এখন আমি তোর সাথে কি করি। দূর থেকে ইমরান দাঁড়িয়ে চোখ বড় বড় করে এতক্ষণ সিনহার সাহসের পরিচয় পাচ্ছিল। আয়ান, মেয়েটার অনেক সাহস, তাই না? ভাই, সেইটা তো দেখতেছি, কিন্তু ভাই মেয়েটাকে এদের হাত থেকে কি কেউ রক্ষা করবে না? করবে হয়তো। হঠাৎ করে পুরো বিয়ে বাড়ির সময় সব বাতি নিভে যায়, বিদ্যুৎ চলে গিয়েছে। বস টাইপের ছেলেটা উচ্চস্বরে বলে উঠে, কেউ চালাকি করার চেষ্টা করবি না, সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে থাক, না হলে ফল ভালো হবে না। এই তোরা সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট অন কর। প্রায় কয়েক মিনিট পর বিদ্যুৎ চলে আসে। বিয়ে বাড়ির সব বাতি জ্বলে উঠতে সবার চোখ ছানাবড়া হয়ে যায়। গুন্ডা ছেলেগুলো সবার মাথার পেছনে রিভলভার তাক করা, মাস্ক পরিহিত কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। কে তুই? ভিলেন। ভিলেন শব্দটা শুনে সিনা চমকে ওঠে। এটা তো সেই লোক যে তাকে সেদিন রাতে বাঁচিয়েছে। সবাইকে বন্দুক ফেলে দিতে বল। বস টাইপের লোকটা সবাইকে বন্দুক ফেলে দেওয়ার জন্য আদেশ করে। সবাই বন্দুক ফেলে দিলে ভিলেন একজনকে ইশারা করে বন্দুকগুলো তুলে নেওয়ার জন্য। কিরে, খুব ক্ষমতা দেখাচ্ছিস? মেয়ে তুলে নিয়ে যাবি সবার সামনে থেকে? বাপেরও বাপ আছে, জানিস না? সময় 1 মিনিট দিলাম, এরই ভেতরে পালিয়ে যাবি, তা না হলে খুব খারাপ হয়ে যাবে তোর। ছেলেটা আর দাঁড়িয়ে থাকলো না, মুহূর্তে তার সাথে সবাইকে নিয়ে বের হয়ে গেল। সিনা মাস্ক পরিহিত ভিলেনের দিকে এগিয়ে আসতে আবারও বিদ্যুৎ চলে গেল। কিছুক্ষণ পরে বিদ্যুৎ আসতে সিনা আর ভিলেনকে খুঁজে পায় না। আজব, এই ভিলেন মুহূর্তেই উধাও হয়ে গেল। আয়ান সিনহাকে ডাক দেয়। সিনহা এসে বলে, কি হয়েছে, ডাকছেন কেন? এত সাহস দেখানো ভালো না, তোমার সাথে খারাপ কিছু হতে পারতো। সেটা আপনাদের না দেখলেও হবে। আপনাদের মতো কাপুরুষ না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। তুমি কাপুরুষ না, কা মহিলা হবে। চুপ করেন, বেশি কথা বলেন আপনি। আপনি একটা বাচাল আর আপনার সাথের জন বোবা, দুইজন কাপুরুষও আছেন। সিনহার কথা শুনে ইমরানের চোখ বড় বড় হয়ে যায়। সে বুঝতে পারছে না এই মেয়ের সমস্যা কোথায়। বিয়ে বাড়িতে এত মানুষ, অথচ মেয়েটা শুধু তাদেরকেই কাপুরুষ বলছে। গল্প এখনো বিয়ে বাড়িতে, নাইট ক্লাবে পরে আসব। সিনহার কথা শুনে ইমরানের চোখ বড় বড় হয়ে যায়। সে বুঝতে পারছে না এই মেয়ের সমস্যা কোথায়। বিয়ে বাড়িতে এত মানুষ, অথচ মেয়েটা শুধু তাদেরকে কাপুরুষ বলছে। সিনহা ইমরানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে যায়। বোবা একটা। আচ্ছা ভাই, তুমি মুখ খুলে এই মেয়েটাকে বলে দিলেই তো পারো যে তুমি বোবা না। তুইও এখন মেয়েটার মতো আমাকে বোবা বোবা করে জ্বালাইস না। বিকেলের দিকে সিনহা মেডিকেল থেকে ক্লাস করে বাসায় ফিরছিল। সিনহা মেডিকেল স্টুডেন্ট, তার বাবা মায়ের এমনকি তারও ইচ্ছে ছিল সে মেডিকেলে পড়বে। মেডিকেলে ভর্তির জন্য
সে অনেক পরিশ্রম করছে, অবশেষে সফল হয়েছে। তার সফলতা তার বাবা দেখে যেতে পারলেও সেটা বেশি দিন স্থায়ী ছিল না। মেডিকেলে ভর্তি হওয়ার মাসখানেক পরে তিনি মারা যান। আপু ফুল নিবেন? একটা পথ শিশু সিনহার কাছে ফুল নিয়ে এসে কথাটা বলল। কিন্তু আমার যে ফুল দরকার নেই। ফুল নিয়ে ভাইয়াকে দিবেন? সিনহা পথ শিশুটির কথা বুঝতে পেরে হেসে দেয়। ভাইয়াকে কোথায় পাবো? আপু আপনার এত সুন্দর অথচ ভাইয়া নেই। হইছে, পাকনা বেশি কথা বলতে হবে না, দাও ফুল। এই নেন আপু। কত একটা? 10 টাকা আপু। পথ শিশুটি টাকা নিয়ে দৌড়ে চলে যায়। সিনহা ফুল নিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে একটা কার এসে সিনহার পাশে দাঁড়ায়। সিনহা পাশে তাকাতেই কার থেকে কয়েকজন ছেলে এসে সিনহাকে টেনে গাড়িতে তুলে নেয়। সিনহা পা ছোড়াছুড়ি চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু একটা ছেলে সিনহার মুখে রুমাল চেপে ধরে। আস্তে আস্তে সিনহা চোখ বন্ধ হয়ে যায়। চোখ বন্ধ হওয়ার আগে সিনহা ঠিকই ছেলেটাকে চিনতে পেরেছে। এটাই তো সেই ছেলে যে তার বান্ধবীকে বিরক্ত করতে সেদিন বিয়েতে সিনহা ছেলেটাকে থাপ্পড় মেরেছিল। ভাই, আজিজ গ্রুপের এমডি ব্যাচেলর নাইট ক্লাবে আজকের মিটিং অ্যারেঞ্জ করেছে। সমস্যা নাই, সব কিছু রেডি করে রাখিস। ওকে ভাই। ইমরানের কেবিন থেকে আয়ান বের হয়ে যায়। আজকে কিছু ডিল নিয়ে আজিজ গ্রুপের সাথে ওদের বসতে হবে, তাই সবকিছু ঠিকঠাক যেন হয় সেই ব্যবস্থায় আয়ানকে করতে বলেছে। নাইট ক্লাবের সামনে এসে আয়ান গাড়ি থামায়। দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ব্যাচেলর নাইট ক্লাবে আসতে আজিজ গ্রুপের এমডি শাহরিয়ার খান এসে ইমরানকে ওয়েলকাম জানায়। দুই গ্রুপের ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা ভিতরে গিয়ে বসে। প্রায় 1 ঘন্টার মতো মিটিং চলে। মিটিং শেষ এবং শেষ পর্যায়ে স্টেজের উপর চোখ পড়তে ইমরানের চোখ ছানাবড়া হয়ে যায়। স্টেজে 4-5টা মেয়ে যাদের নিলামে বিক্রি করা হবে, এদের মধ্যে সিনহাও আছে। ইমরানের চোখ অনুসরণ করে আয়ান স্টেজের দিকে তাকায়। সিনহাকে এখানে দেখে সেও অবাক হয়ে যায়। ইমরানের মনে অনেক প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। সিনহা এখানে কেন? তাকে কে বিক্রি করছে এখানে? কিছুক্ষণ পর অ্যানাউন্স সিনহাকে সামনে নিয়ে আসে। এর দাম 1 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বেশি মনে করে ভুল করবেন না। এমন সুন্দর টাটকা জিনিস আর কোথাও পাবেন না। আমরা শুরু করি। 1,20,000, 1,50,000। সিনহার নিলাম হচ্ছে দেখে আয়নের চোখ বড় বড় হয়ে যায়। এত সুন্দর মেয়ের ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যাবে? হায়ান, বাকি কাজটা তুই কর, আমি উঠি। আচ্ছা। আয়ন হয়তো বুঝতে পেরেছে স্টেজে নিলাম চলতেছে। 2 লক্ষ। 2,50,000। 5 লক্ষ। 5 লক্ষ শুনে সবাই চোখ বড় বড় করে পিছে তাকায়। আয়ানও শুনেছে কথাটা। ইমরান 5 লক্ষ টাকা দিয়ে সিনহাকে ক্রয় করে কি করবে? 5 লক্ষ। আর কেউ আছেন বেশি দাম দিয়ে কিনে নেবেন? আর কেউই এর থেকে বেশি দাম কিনতেই চায় না। নিলাম শেষ হলো 5 লক্ষ টাকাতেই। অবশেষে ইমরান সিনহাকে কিনে নিল। সিনহা দাঁড়িয়ে। কংগ্রেচুলেশন ইমতিহান। ইমরান চৌধুরী এই এখন থেকে আপনার। সিনহা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার কোনো হুঁশ নেই। সিনহাকে হয়তো ড্রাগস দিয়েছে যাতে স্টেজে কোনো রকম সিন ক্রিয়েট করতে না পারে। আয়ান এসে ইমরানের পাশে দাঁড়ায়। ভাই, সিনহাকে তুমি কেন কিনেছো? ওকে দিয়ে তুমি কি করবে? কিছুই করব না। তাহলে? তোর এত কিছু বুঝতে হবে না। মেয়েটাকে তার বাসায় দিয়ে আসার ব্যবস্থা কর, আর খোঁজ নিয়ে মেয়েটাকে এখানে কে বিক্রি করেছে। ইমরান চোখে চশমা দিয়ে বের হয়ে যায়। আয়ান ইমরানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অদ্ভুত ভাই। সকালে ঝলমলে আলো সিনহা চোখে পড়ে। সিনহা চোখ মেলে তাকায়। সে মাথায় হাত দিয়ে চেপে ধরে। মাথাটা ভার হয়ে আছে। সিনহা আশেপাশে তাকায়। সে বুঝতে চেষ্টা করছে সে কোথায় আছে। নিজের রুমটা চিনিয়ে নিতে সিনহার অসুবিধা হয় না। সিনহা ভাবছে সে নিজের রুমে কিভাবে এলো। তাকে তো রাস্তা থেকে কেউ তুলে নিয়েছিল। কেউ না, ওই যে ছেলেটা তুলে নিয়েছিল তার স্পষ্ট খেয়াল আছে। তারপর কি হলো সিনহার কিছুই মনে পড়ছে না। এখানেও বা কি করে এলো সে? আচ্ছা, সে কি ইমরানকে দেখেছে কোথাও? তার কেন জানি মনে হচ্ছে সে ইমরানকে কোথাও দেখেছে। সিনহা তার আম্মুকে জিজ্ঞেস করার জন্য নিজের রুম থেকে বের হয়। সিনহার আম্মু কুসুম বেগম রান্নাঘরে নাস্তা তৈরি করছিল। সিনহা রান্নাঘরে এসে তার আম্মুকে জড়িয়ে ধরে। আম্মু, একটা সত্যি কথা বলবে? কি মা?
আমি গতকাল কখন বাড়িতে এসেছিলাম? তুই নিজে আসিস নাই, তোকে নিয়ে এসেছে। অনেক কে নিয়ে এসেছে? রাত হওয়ার পরেও যখন তুই বাড়িতে আসলি না, আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোর মোবাইলে ফোন দিয়েও তোকে পাচ্ছিলাম না। আমি কান্না করেই দিয়েছিলাম তোর চিন্তায়। তখন বাহিরে গাড়ির শব্দ শুনে আমি দৌড়ে বাইরে যাই। তখন দেখি একটা ছেলে তোকে নিয়ে আসছে। কে নিয়ে আসছে তুমি চিনতে পেরেছিলে? না না, আমি আগে ছেলেটাকে কখনো দেখি নাই। না। নাম জিজ্ঞেস করেছিলে? তোকে দেখে আমি তোকে নিয়েই পড়েছিলাম, এত কিছু খেয়াল করিনি। আচ্ছা আম্মু, ঠিক আছে। ভাই, সিনহাকে যে কিডন্যাপ করেছে সে অন্য কেউ না। সেদিন বিয়েবাড়িতে সিনহা যাকে থাপ্পড় মেরেছিল সেই ছেলেটাই ছিল। কোথায় পাওয়া যাবে ছেলেটাকে? রাত হলে ব্যাচেলার নাইট ক্লাবেই যায়, যেখানে আমাদের মিটিং ছিল। ছেলেটার নাম রাশেদ। তার আড্ডা ব্যাচেলার নাইট ক্লাবে, মেয়ে বিক্রি করা তার পেশা। এই পেশার জোরেই টাকার পাহাড় গড়েছে সে। অনেক নেতাদের সঙ্গে গভীর সম্পর্ক আছে ছেলেটার। আয়ান ক্লাবে এসে একটা ছেলেকে জিজ্ঞেস করে রাশেদকে কোথায় পাওয়া যাবে। মেয়ে নিয়ে উপরের রুমে আছে। ধন্যবাদ। রাশেদ মেয়ে নিয়ে নগ্ন খেলায় মত্ত ছিল। এমন সময় দরজার ঠকঠক শব্দে সে বিরক্ত হয়। কেউ তো এই সময় তাকে বিরক্ত করার কথা না। রাশেদ মুখে বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে আসে, দরজাটা খোলার জন্য এগিয়ে যায়। দরজা খুলতেই সামনে থেকে একটা ঘুষি এসে নাকে বরাবর লাগে। মুহূর্তে মাস্ক পরিহিত দুজন লোক রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মেয়েটা মাস্ক পরিহিত দুজন আগন্তুককে দেখে চিৎকার করে ওঠে। মুখ দিয়ে আওয়াজ বের করবি, জানে মেরে ফেলবো। কে তোরা? আমাকে কেন মারছিস? ভিলেন, চিনতে পারলি না আমাদের? এই কথা বলে ভিলেন এক লাথি বসিয়ে দেয় রাশেদের বুকে। রাশেদ ছিটকে বিছানায় গিয়ে পড়ে। তোকে এই মুহূর্তে জানে মেরে ফেলবো, এক কন্ডিশনে বেঁচে যেতে পারিস। কি কন্ডিশন? আমি সব কন্ডিশনে রাজি আছি। ভিলেনের মুখের হাসির শব্দ শোনা যায়। সবাই যা চায় আমিও তাই চাই। টাকা লাগবে। কত? 50 লাখ হলেই এনাফ। টাকার অঙ্ক নিয়ে একটু শব্দ করবি, অ্যামাউন্ট বেড়ে যাবে। কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে অত টাকা নাই। ফোন করে আনা তাড়াতাড়ি, নইলে। ভিলেন তার পকেট থেকে একটা রিভলভার বের করে। তা দেখে রাশেদ তাড়াতাড়ি কাউকে ফোন করে 50 লাখ টাকা আনতে বলে। দুজন ভিলেন 50 লাখ টাকা নিয়ে বের হয়ে যায়। বের হওয়ার আগে রাশেদকে এক পায়ে গুলি করে ভিলেন হাসি দেয়। রাস্তা দিয়ে সিনহা মেডিকেলে যাচ্ছিল। পাশ দিয়ে একটা গাড়ি তাকে কাদা ছুঁড়ে দ্রুত চলে যায়। ওই হারামি ড্রাইভার দ্বারা সিনহা রাস্তা থেকে একটা পাথর নিয়ে গাড়ির কাছে এসে কাঁচ বরাবর ছুঁড়ে মারে। ভেতর থেকে আহ শব্দটা শুনে এবং ভেতরের মানুষটাকে দেখে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। কাঁচ ভেঙে পাথরের টুকরোটা ইমরানের কপালে আঘাত করে। কপাল কেটে রক্ত বের হয়। ইমরান আয়ান দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইমরান কপালে হাত দিয়ে সিনহার দিকে তাকায়। আয়ান মুখ খোলে। এই মেয়ে, এটা কি করলে? কপাল ফাটিয়ে দিলে। সরি, আমি তো ওনাকে দেখি নাই। দেখো নাই? এখন তো দেখছো কি করেছো। ওই রাগ দেখান কেন? আপনারা যে আমাকে রাস্তার কাদা পানিতে ভিজিয়ে দিয়েছেন, সেই জন্যই তো আমার রাগ উঠে গেছে। ইমরান আয়ানের কাঁধে হাত দেয়। আয়ান ইমরানের দিকে তাকায়। ইমরান আয়ানকে ইশারায় কিছু বলে গাড়ির ভিতর গিয়ে বসে। আয়ান সিনহাকে সরি বলে। সরি সিনহা, কাদা ছুড়ার জন্য। আয়ান এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সিনহা হা হয়ে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা এমন কেন? সব সময় কিছু না কিছু বলে চলে যায়। ধুর, আমার কারণে মানুষটা কপাল কেটে গেল, কিছু বলতেও পারলাম না। আয়ান ড্রাইভিং করছে। ইমরান পকেট থেকে টিস্যু বের করে কপালে রক্ত মুছে নিচ্ছে। ভাই, কপালে ব্যান্ডেজ করা উচিত। ব্যান্ডেজ লাগবে না, কিন্তু দেখে মনে হচ্ছে ব্যান্ডেজ করা উচিত। ব্যান্ডেজ করলে আম্মাজানকে কি বলবো? উনি তো মাথায় ব্যান্ডেজ দেখলেই শুরু করবেন। সে একটা কিছু বানিয়ে বলা যাবে, উনি বিশ্বাস করবে। তখন দেখা যাবে। এখন আমি গাড়ি হসপিটালের দিকে নিচ্ছি, চুপ করে বসে থাকো। আয়ন হসপিটালের সামনে গাড়ি দাঁড় করা। ইমরানকে নিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে দুজনেই সিনহাকে দেখে অবাক হয়। এই একটু চোটের জন্য
হসপিটালে আসতে হলো? আয়নের দিকে তাকে ফিসফিস করে বলে, কিরে, মেয়েটা যে একটু চোট বলছে, তুই বেশি দেখলি কোথায়? ওই কি ফিসফিস করছেন? মুখে তো কখনো কথা শুনি না, কিন্তু ঠিকই ফিসফিস করতে ভালো পারেন। আয়ান, মেয়েটাকে কিছু বলে বিদায় কর। এখানে আর কিছুক্ষণ থাকলে যা ইচ্ছে তাই অপমান করতে থাকবে। আবার ফিসফিস করছেন? এই মেয়ে, শরীরে সাদা অ্যাপ্রন জড়িয়েছো কেন? তুমি ডক্টর নাকি? ডক্টর এখনো হইনি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাব। তাহলে ভালোই হলো, তুমি ওর কপালে চোট দিয়েছো, এখন তুমিই ব্যান্ডেজ করে দাও। যেই ভাব নিয়েছেন যেন কপাল ফাটিয়ে 3 ভাগ করে ফেলেছি। আসেন কেবিনে। সিনহা কেবিনের ভেতর যায়। আয়ান, এই মেয়েটা কিন্তু সবসময় আমার রাগ উঠিয়ে ছাড়ছে। কপালের চোট দিয়েছে সে, অথচ তার একটুও গিল্টি ফিল হচ্ছে না। এটা মেয়ে নাকি অন্য কিছু? এটা ডক্টর, দয়া মায়া নাই। ইমরান আয়ান কেবিনে প্রবেশ করে। সিনহা ইমরানের মাথায় ওষুধ লাগিয়ে তুলা দিয়ে পরিষ্কার করে দিয়েছে। উ করেন কেন? ঢং। সিনহা ওষুধ লাগিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করা শেষ হলে ইমরান আয়ান কেবিন থেকে বের হতে যায়। আরে আরে, চলে যাচ্ছেন যে? টাকা দিবি কে? টাকা? না, টাকা না দিয়া কোথায় যান? ফ্রিতে ব্যান্ডেজ করে দেই নাই। আয়ান দেখ, কি কিপ্টার কিপ্টে মেয়েটা, সামান্য ব্যান্ডেজের জন্য টাকা খুঁজছে। এই যে আপনি আবার ফিসফিস শুরু করেছেন। আয়ান, টাকা দিয়ে তাড়াতাড়ি আয়, এখান থেকে কেটে পড়ি। ইমরান কেবিন থেকে বের হয়ে যায়। ও সরি, ভুল হয়ে গেছে। কত টাকা হয়েছে? আয়ান টাকা পরিশোধ করে কেবিন থেকে বের হয়ে যায়। এই মেয়ের কাজকর্ম মোটেও সুবিধার মনে হচ্ছে না। মুখে কিছু আটকায় না, যা মুখে আসছে ছটাং ছটাং করে বলে দিচ্ছে। এই মেয়ের থেকে দূরে থাকাই ভালো। ইমরান বাসায় আসতেই তার কপালে ব্যান্ডেজ দেখে তার আম্মা চিল্লাপাল্লা শুরু করে দেয়। ইমরান, কপালের এই অবস্থা কিভাবে হলো? কি হয়েছে তোর? একটু চোট পেয়েছি আম্মাজান, তেমন কিছু না, আমি ঠিক আছি। কিসের ঠিক আছোস? তুই সত্যি করে বল কি হয়েছে, না হলে আমি এখন তোকে মারবো বলে দিলাম। আম্মাজান, এই একটু চোটের জন্য আমাকে মারবে? আয়ান, তুই বল ওর কি হয়েছে। মিথ্যা বললে পিটিয়ে তোর পিঠের চামড়া তুলে নিব আমি। ধমক খেয়ে আয়ান গড়গড় করে সব সত্যি বলে দেয়। কি এত বড় সাহস ওই মেয়েটার? পাথর মেরে আমার ছেলের কপাল ফাটায়? আয়ান চল। কোথায় আম্মা? ওই মেয়েটার কাছে। ওরে 2টা থাপ্পড় মারতে না পারলে আমার শান্তি হবে না। ইমরান জানে ওর আম্মাজান থাপ্পড়ের কথা বলেও মেয়েটাকে কিচ্ছু বলবে না, তাই ওরা আম্মাজানকে নিয়ে সিনহার কাছে চলল, না হলে আম্মাজান চিল্লাপাল্লা করে কানের 12টা বাজিয়ে ফেলবে। হসপিটালের সামনে এসে আয়ান জাহানারা চৌধুরীকে হাত দিয়ে সিনহাকে দেখিয়ে দেয়। জাহানারা বেগম সিনহার কাছে এসে ছাড়ি দিয়ে বলে ওঠে, এ মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি আমার ছেলের কপাল ফাটিয়ে দিয়েছো। সিনহা অন্যদিকে মুখ করেছিল। জাহানারা বেগমের কথা শুনে সে তার দিকে মুখ করে তাকায়। জাহানারা বেগম সিনহাকে দেখে চমকে ওঠে। এই তো সেই দিনের মেয়েটা যে তাকে বলেছে তার সাথে ধাক্কা খেয়ে নাকি তার ছেলে ফ্লোরে পড়ে গেছে। সিনহাও এই মুহূর্তে এখানে জাহানারা চৌধুরীকে দেখে অবাক হয়, কিন্তু পাশে আয়ান ও ইমরানকে দেখে বুঝতে দেরি হয় না কেন এসেছেন উনি। এত বড় দামড়া ছেলে মাকে নিয়ে এসেছে বিচার করার জন্য। তুমি আমার ছেলের কপাল ফাটিয়েছো। সেদিন ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছো, আর আজকে কপাল ফাটিয়ে দিলে। না মানে জাহানারা বেগম এবার ইমরানের দিকে ফিরে তার গালে একটা থাপ্পড় মারে। সিনহার মুখ হাওয়া হয়ে যায় এবং সেখানে উপস্থিত সবার ইমরান তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। গাধা একটা, গাধা পালি আমি। ইমরান আয়নের কানে ফিসফিস করে বলে, আয়ান, আম্মাজান আমারে গাধা বলতেছে? একদম ফিস ফিস করবি না, দামড়া ছেলে একটা। সিনহা এবার মুখ খুলল। আন্টি আমি সরি, আমি ইচ্ছা করে ওনাকে আঘাত করিনি, অনিচ্ছাকৃত হয়ে গেছে। আঘাত করেছো তো শাস্তি তোমাকে পেতে হবে। কি শাস্তি আন্টি? প্রতিদিন একবার করে আমার বাসায় আসতে হবে। সিনহা সহ ইমরান, আয়ান ও জাহানারা চৌধুরীর কথা শুনে অবাক হয়ে যায়। উনি সিনহাকে বাসায় দাওয়াত দিচ্ছে কেন? সিনহা কিছু বলতে যাবে, জাহানারা চৌধুরী তাকে নিষেধ করে। মানা করলে এখন তোমাকে থাপ্পড় খেতে হবে। সবার সামনে নিজের এই দামড়া ছেলেকে থাপ্পড় মারতে পারি, তোমাকেও মারতে পারি আমি। আয়ান, এখানে হচ্ছেটা কি?
আম্মাজান বারবার আমাকে গাধা দামড়া ছেড়ে বলে যাচ্ছে, আমি কিন্তু রেগে যাচ্ছি। খবরদার ভাই, রাগ দেখানো যাবে না, তা না হলে আবার থাপ্পড় খেতে হবে। জাহানারা চৌধুরীর কথা শুনে সিনহা চোখ বড় বড় হয়ে যায়। কি সাংঘাতিক উনি, নিজের ছেলেকে থাপ্পড় দিয়েছে, এখন আমাকেও মারতে চায়। বাসায় নিয়ে আবার মারবে না তো? না, মারবো না। হ্যাঁ, আপনি কি করে বুঝলেন আমি এটা ভাবছি? আমি সাইকোলজির স্টুডেন্ট, বুঝলে? এগুলো বুঝে আমার কাছে কোনো ব্যাপার না। জাহানারা চৌধুরী এবার সিনহার খুব কাছে চলে যায়। সিনহা ভয় পেয়ে যায়। জাহানারা চৌধুরী সিনহার কানে কানে ফিসফিস করে বলে, ছেলেটাকে করলার জুস তো আমাকে খাওয়াতে হবে, স্ট্রং করতে হবে তো, নাকি? জাহানারা চৌধুরীর কথা শুনে সিনহা চোখ বড় বড় হয়ে যায়। করলার জুস খাইলে স্ট্রং হয়, সে তো কখনো শুনিনি। আর উনি দেখি সত্যি সত্যি ওনার ছেলেকে করলার জুস খাইয়ে ছাড়বে। আয়ান, আম্মাজান মেয়েটার কানে ফিসফিস করে কি বলছে? আমি জানি না ভাই। কি রাজি নাকি থাপ্পড় খাবে? না না, থাপ্পড় দিতে হবে না, আমি রাজি। ভেরি গুড, খুব ভালো, আসি তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আম্মাজান। জাহানারা চৌধুরী চলে গেল। সিনহা হাঁপ ছেড়ে বাঁচল। আল্লাহ, কি ডেঞ্জারাস মহিলা। সিনহা রুমে শুয়ে শুয়ে বই পড়ছে। এমন সময় বারান্দায় কিছু পর শব্দ হয়। সিনহা কান খাড়া হয়ে যায়। সে শোয়া থেকে উঠে দাঁড়ায় কি পড়েছে দেখার জন্য। সিনহা ভয়ে ভয়ে বারান্দার দিকে এগিয়ে যায়। দরজা খুলে সামনে তাকাতেই সিনহা থমকে যায়। তার সামনে মাস্ক পরিহিত ভিলেনটা দাঁড়িয়ে আছে। সিনহা ভয় পায়। সে সাথে সাথে দরজা আটকে দেয়। সিনহা দরজায় হালান দিয়ে দাঁড়ায়। সে বুঝতে পারছে না ভিলেনটা এখানে কেন এসেছে। কিছুক্ষণ পর সিনহা আস্তে আস্তে আবার দরজা খুলে। এবার সে সামনে আর ভিলেনকে দেখতে পায় না। সিনহা নিজে নিজে বিড়বিড় করে, ভিলেনটা কি চলে গিয়েছে? সিনহা এবার বারান্দা পা বাড়ায়। হঠাৎ করে তার হাতে টান পড়ে। সিনহা চিৎকার করতে চায়, তার আগেই কেউ একজন তার মুখ চেপে ধরে, রেলিংয়ের সাথে চেপে ধরে। সিনহা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খুলতেই তার মুখের খুব নিকটে সেই ভিলেনের মাস্ক পরিহিত মুখটার অস্তিত্ব দেখতে পায়। সিনহা এবার বুকে সাহস সঞ্চার করে মুখ খুলে, কে আপনি? এখানে কেন এসেছেন? ভিলেনকে চিনতে পারছো না? যে তোমার উপকার করেছে তাকেই চিনতে পারছো না? এখানে কেন এসেছেন? কি চান আপনি? তোমার জন্য এসেছি, তোমাকে চাই আমি। কি বলছেন? তোতলাচ্ছ কেন তুমি? সিনহা কিছু না বলে কৌতূহলী চোখে মাস্ক পরিহিত ভিলেনটার দিকে তাকিয়ে আছে। সিনহা নিজের হাতটা ভিলেনের মুখের মাস্কের দিকে এগিয়ে আনে। ভিলেনের মাস্কে হাত দিতে সিনহা চোখ বুজে আসে। সে নিতিয়ে পড়তে ভিলেন তাকে ধরে কোলে তুলে নিয়ে বিছানায় এনে শুইয়ে দেয়। আরও কিছুক্ষণ থাকতে চেয়েছিলাম, কথা বলতে চেয়েছিলাম তোমার সাথে, কিন্তু মুখের মাস্কে হাত দিতেই সব ইচ্ছে মাটি করে দিল। সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল। জাহানারা বেগম ছেলেদের উদ্দেশ্যেই বললেন, ইমরান, আজকে তোমার চাচা আসবে গ্রাম থেকে, ওনাকে রিসিভ করে নিয়ে আসিও তোমরা। আম্মা জান, এবার চাচাকে লুঙ্গির সাথে প্যান্টও আনতে বলিয়েন। আম্মা, লুঙ্গি চাচা আসবে। এই বেয়াদব, লুঙ্গি চাচা কি রে? শুধু চাচা বলবি, চাচা। উনি না আসতেই তোরা শুরু করে দিলি। আয়ান জাহানারা চৌধুরীর ধমক খেয়ে আচ্ছা বলে মাথা নাড়ায়। লুঙ্গি চাচার কথা শুনে জরিনা বানু রান্নাঘর থেকে উসাইন বোল্টের মতো দৌড়ে আসে। খালাম্মা, আপনি কিন্তু এবার ওনারে আমার সামনে প্যান্ট পরতে বললেন। ওনার যেখানে সেখানে লুঙ্গি খুলে পড়ে যায়, এইটা আমি মানতে পারি না, আমার লজ্জা লাগে। জরিনা বানু যার লুঙ্গি খুলে তার লজ্জা লাগে না, তোমার এই তো লজ্জা লাগে কে? আয়ান ভাই, চাচার লজ্জা লাগে না কেন সেটা চাচারে জিগান। আমি চাচার কাজ কাম কিছুই বুঝতে পারি না। জরিনা, বেশি কথা বলিস না, চুপ থাক, অনেক বলে ফেলেছিস, এবার থাম। ওই সিনহা, ওঠ, মেডিকেলে যেতে দেরি হয়ে যাবে তো, তাড়াতাড়ি ওঠ। ও মা! কি ও মা? তোর আজকে কি হলো? ঘুম থেকে উঠছিস না? সকাল হয়ে গেছে মা। 8টার বেশি সময় হয়ে গেছে। সময় শুনে সিনহা লাফ দিয়ে ওঠে। মাথা কেমন ভার হয়ে আছে তার। বেশি ঘুমানোর ফলে এমনটা হয়েছে। কাল রাতে তো সে বারান্দায় ছিল, বিছানায় কিভাবে এলো? ভিলেনটা নিয়ে এলো, কিন্তু ভিলেনটা কখন গেল?
ও কি সারা রাত আমার সাথে ছিল? ছিছি, কি ভাবছি আমি? কিন্তু ভিলেনটা এইসব কি বলে গেল? সে আমার জন্য এসেছে, আমাকে চাই। কে এই ভিলেন? কে? নাস্তা শেষ করে ইমরান আয়ান দুজনেই অফিসের উদ্দেশ্যেই রওনা দেয়। অফিসে যাওয়ার পথে আয়ান রাস্তার মধ্যে গাড়ি থামায়। হঠাৎ গাড়ি ব্রেক করায়। ইমরান মাথা দিয়ে ইশারা দেয়, গাড়ি কেন থামলো? আয়ান হাত দিয়ে সামনে দেখিয়ে দেয়। ইমরান আয়ানের হাত অনুসরণ করে সামনে তাকায়। সিনহা দাঁড়িয়ে আছে। সিনহা গাড়ির জানালার সামনে এসে দাঁড়ায়। আয়ান জানালার কাছ নামে জিজ্ঞেস করে, কি? মেডিকেলে যাব, আপনাদের গাড়িতে যদি একটু লিফট দিতেন। সিনহা কথা শুনে আয়ান ইমরানের দিকে তাকায়। আপনি ওনার দিকে তাকাচ্ছেন কেন? না মানে আয়ান উঠতে বল। আচ্ছা গাড়িতে উঠে বসো। উনি সত্যি সত্যি কথা বলতে পারে? না, গাড়িতে উঠতে উঠতে